মধ্যবিত্তদের বিলাসিতা অনেক সময় নিজেদের জন্য নয়, পরিবারের জন্য হয়ে থাকে। যেমন বাবা তার পছন্দের জিনিসটি না কিনে সন্তানের জন্য পছন্দের খাবারটি কিনে নিয়ে আসেন, মা তার জন্য নতুন শাড়ি না কিনে সন্তানদের নতুন পোশাক কিনে দিতে বেশি আনন্দ বোধ করেন। তাই মধ্যবিত্তদের বিলাসিতা শুধু বিলাসিতা নয়, সীমিত সামর্থ্যের মধ্যে ভালোভাবে থাকার ছোট্ট একটা প্রচেষ্টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জানি না কে বা কারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, যেই দেখে থাকুন না কেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে রান্নাঘরের এই উডেন যে শেলফটা, এটা একটু ক্লিন করে নিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করেন যে এই শেলফটা আমি কিভাবে ক্লিন করি। এটা আমি মাঝে মাঝে আমার যেই ম্যাজিক ক্লিনজারটা আছে সেটা দিয়ে একটু স্প্রে করে নেই, তারপরে ভিজা একটা নরম কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়। আর এই শেলফটা আমি কখনোই খুব বেশি তেল কাস্টে বা ময়লা করি না, কারণ বেশি ময়লা হয়ে গেলে তখন দেখা যাবে আমার এটাকে বেশি পানি দিয়ে ওয়াশ করতে হবে। যেহেতু কাঠের জিনিস, পানি বেশি পরিমাণে ইউজ করলে কিন্তু কাঠটা নষ্ট হয়ে যেতে পারে। একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন এই জারগুলো আমি কত টাকা দিয়ে কিনেছি আর কোথা থেকে কিনেছি। এই যে ছোটো জারগুলো, এই জারগুলো আমি 99+ শপ থেকে কিনেছিলাম। মেবি 120 টাকা করে প্রাইস ছিল। তো আপনি যে কোনো 99 শপে হয়তো বা পেয়ে যেতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। এই জারগুলি কিন্তু একদম এয়ারটাইট, কোনো কিছু রাখলে সহজে কিন্তু নষ্ট হয়ে যায় না। তা আমার সবগুলো জার আমি ওই ভিজা কাপড় দিয়ে একটু মুছে মুছে নিয়েছি। মাঝে মাঝে দেখা যায় এভাবে জারগুলোকে যদি মুছে নিই তাহলে খুব বেশি ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না। তো এই যে আমার শেলফটা কিন্তু গুছানো হয়ে গিয়েছে, আমি সব কিছু নামিয়ে সুন্দরভাবে আবার অর্গানাইজ করে রাখলাম। আমার রান্নাঘরের কোনো জিনিসই আমি খুব বেশি ময়লা করে ক্লিন করি না, কারণ আমি জানি দিন শেষে এই কাজগুলোকে আমাকেই করতে হবে। অনেক বেশি ময়লা করলে সেই জিনিসটা কিন্তু পরিষ্কার করতেও কষ্ট বেশি করতে হবে। তাই কিছুদিন পর পর যদি এক একটা জিনিস ক্লিন করা যায় তাহলে দেখবেন কষ্টটা অনেক বেশি কম হয়। আজকে দুপুরে সাধারণ দিনটাকে আমরা অসাধারণ বানিয়েছি। মাওয়াঘাটে যেতে পারছি না তো কি হয়েছে, আজকে দুপুরের মেনুতে একদম মাওয়াঘাটকে বাসায় নিয়ে চলে এসেছি। তো এখানে আমি একটা মশলা বেগুন করব, মশলা বেগুন ফ্রাই। তো এর জন্য আমি এখানে নিয়েছি একটু আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, আর হচ্ছে রাঁধুনির যে মাছের মশলাটা থাকে সেটা নিয়েছি, আর একটু পরিমাণ সরিষা বাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে কাসুন্দাও ইউজ করতে পারেন। তারপরে একটু সরিষার তেল দিয়ে আমি সবগুলো মশলাকে ভালো করে মেখে নিয়েছি। এখন হচ্ছে বেগুনগুলোকে আমি একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিলাম যাতে ভিতরেও মশলাটা ঢুকে যায়। মশলাটা দিয়ে বেগুনগুলোকে খুব সুন্দর করে মেখে নিব। বেগুন ভাজা তো সবসময় আমি হলুদ আর মরিচ লবণ দিয়েই ভাজি, কিন্তু আজকে একটু সব রকমের মশলা দিয়ে ফ্রাই করছি। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি মাঝে মাঝে বেগুনটাকে এইভাবে ফ্রাই করে দেখা যায় আবার পেঁয়াজ দিয়ে ভুনা করি, সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমি মাওয়াঘাটে কখনোই যাইনি, কিন্তু একবার আমার খুব যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এত দূরে যাওয়ার জন্য আর সাহস করতে পারি না। ছোট্ট একটা ইলিশ মাছ ছিল ফ্রিজে, সেটাও নামিয়ে নিয়েছি। ইলিশ মাছ খাওয়া তো এখন মধ্যবিত্তদের জন্য বলা যায় এক রকমের বিলাসিতা, মানে এত দাম হাতে দেয়া যায় না। আর বাজারে কিন্তু আছে প্রচুর পরিমাণে, কিন্তু প্রচুর দাম। আমাদের মতো যারা মধ্যবিত্ত আছি তারা ইলিশ মাছ এখন খাওয়া হচ্ছে স্বপ্নের মতো। হয়তো বা অনেক সময় দেখা যায় কি আমরা বিভিন্ন উৎসবে যেমন একটু ভালো মন্দ খাবার খাই, ওই ইলিশ মাছটাও তেমন বিলাসিতা করে আমাদের একদিন এনে এটা খেতে হবে, সেরকমই হয়ে গিয়েছে। তো ইলিশ মাছ ভাজা করব, বেগুন ভাজা, সাথে 2 রকমের ভর্তা করব। তো এভাবেই আজকে দুপুরের মেনুটা সাজিয়েছি। আর ভর্তা ভাত হলে না এমনিতেই কিন্তু খাওয়াটা একটু বেশি হয়ে যায়। তো আজকে গরমের ভিতরে এই ধরনের ভর্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে।
আমি হচ্ছে আগে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে ইলিশের লেজ দিয়ে হচ্ছে ভর্তা বানাবো। যেহেতু ছোট সাইজের ইলিশ আর লেজটাও ছোট, তাই অল্প পরিমাণে ভর্তাই হয়েছে। আর আমরা দুইজন যেহেতু খাবো এর জন্য সমস্যা নেই, কারণ এইটুকু ইলিশ দিয়ে মেহমান খাওয়ানো সম্ভব না। আমাদের দুইজনের জন্য হলে ঠিক আছে। তা আমি কিন্তু আমার যেই এসকেবির এই তাওয়াটা আছে এটাতে কিন্তু মাছও ফ্রাই করি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ফ্রাই হয়েছে। আর এই ধরনের তাওয়া ইউজ করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা বেশি বাড়িয়ে না রান্না করতে, কারণ বাড়িয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু এই কড়াইগুলো খুব সহজেই পুড়ে যায়। আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন, আপুর নামটা আমার সঠিক মনে পড়ছে না। আপু বলছেন যে এয়ার ফ্রায়ার আর হচ্ছে ইলেকট্রিক ওভেনের ভিতরে পার্থক্যটা কি, এটা যাতে আমি শেয়ার করি। তো আজকের ভিডিওতে তার শেয়ার করতে পারলাম না, কিন্তু আমি চেষ্টা করব এয়ার ফ্রায়ার আর ইলেকট্রিক ওভেনের পার্থক্যটা কতটুকু আর কোনটা ব্যবহার করা বেশি ভালো হবে সেটাও জানিয়ে দিব। আসলে দুইটার কাজই দুই রকম, এবং কিছু কিছু কাজ যেটা ইলেকট্রিক ওভেনে হয় সেটা আবার এয়ার ফ্রায়ারেও হয়, আবার কিছু কাজ ইলেকট্রিক ওভেনে যেটা ভালো হয় না সেটা কিন্তু এয়ার ফ্রায়ারে খুব ভালো হয়। তো এই ধরনের পার্থক্যগুলো যদি আপনারা জানতে চান ইনশাল্লাহ সাথে থাকবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো ভিডিওতে শেয়ার করে দেওয়ার জন্য। বেগুন ভাজার ক্ষেত্রে সবসময় কিন্তু তেলটা একটু বেশি লাগে, কিন্তু তেল কম যাতে লাগে এর জন্য সাথে একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, তাহলে দেখবেন বেগুন ভাজাতে কিন্তু খুব বেশি একটা তেল লাগবে না। আমি সবসময় বেগুন ভাজার সময় মশলার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিই, খুব বেশি না অল্প পরিমাণে, তাহলে দেখা যায় কি অল্প তেলেই বেগুনটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। তো আজকেও দেখেছেন আমি মাছ ভাজার পরে যেই তেলটুকু তাওয়াতে ছিল সেই তাওয়াতেই কিন্তু আমি বেগুনটাকে ফ্রাই করে নিয়েছি। তারপরে বেগুনের যে মশলাটা ছিল সেই মশলাতে একটু পেঁয়াজ কাঁচামরিচ মেখে নিয়েছি। এখন এই বেগুন ভাজার উপরে হচ্ছে এটা দিয়ে দিব। এই পেঁয়াজ ভাজাটা আর এই বেগুন ভাজাটা হলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন পড়ে না। আর ভর্তা ভাত সব সময় গরম গরম খেতে ভালো লাগে, মানে ভাতটা গরম থাকবে, সেই খাবারটার কিন্তু স্বাদই অন্যরকম হয়। আসলে আমাদের বাঙালিদের যে এইসব ভর্তা ভাত খাবারগুলো আছে, এই খাবারগুলো অনেকে মনে করে খুব সহজ একটা আইটেম, সহজেই বানিয়ে ফেলা যায়, কিন্তু ভর্তা ভাত করার জন্য কিন্তু সময়টা আরও বেশি প্রয়োজন পড়ে, এমনকি কষ্টটাও বেশি হয়। আপনি দেখবেন রোস্ট পোলাও বিরিয়ানি চোখের পলকেই রান্না করতে পারবেন, কিন্তু ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। ভর্তা বানানোর জন্য আপনার ধৈর্য দরকার, পরিশ্রম দরকার, আর দরকার অনেকটা সময়। যদিও আমি আজকে খুব বেশি ভর্তা বানাচ্ছি না, মাত্র 2 রকমের ভর্তা বানাচ্ছি, তারপরেও কিন্তু দেখা গিয়েছে প্রায় অনেকক্ষণ সময় আমার রান্নাঘরে চলে গিয়েছে, কারণ এক একটার জন্য এক এক রকম প্রিপারেশন নিতে হয়েছে। ইলিশ মাছের লেজটা আমি হচ্ছে ভেজে তারপরে কাঁটাটা বেছে নিয়েছি, আর পেঁয়াজ শুকনা মরিচ ধনেপাতা সরিষার তেল দিয়ে এত সুন্দর করে মেখেছি, একদম মানে ভর্তাটা যাতে লাল লাল হয়, একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছিল। আর আমি আলু ভর্তাটা আজকে একটু বেশি বানিয়েছি, আজকে সন্ধ্যায় একটু আলুর চপ বানাবো, এর জন্য অনেক দিন হয়েছে আমরা হচ্ছে মানে এই ধরনের ভাজাভুজি আইটেম খাচ্ছি না। আর সেই রমজান মাসে যে আলুর চপ বেগুনি খেয়েছি, এরপরে আর খাওয়া হয়নি, বেশ অনেক মাস কিন্তু চলে গিয়েছে। তো আজকে চিন্তা করলাম একটু বেশি করে বানিয়ে রাখি, বিকেলের নাস্তায় হচ্ছে একটু আলুর চপ বানানো যাবে। তো সবগুলো খাবার আমি টেবিলে নিয়ে এসেছি, আর আজকে খাওয়ার জন্য কিন্তু মাটির প্লেটগুলো বের করে নিয়েছি, কারণ যেহেতু মাওয়া ঘাটটাকে বাসায় নিয়ে এসেছি, তাই প্রিপারেশনটাও সেরকম হোক, একটু সুন্দরভাবে প্রিপারেশন করে খেতে, সাজিয়ে খেতে কিন্তু সব সময় আমার ভালো লাগে। আর আজকের খাবার দেখে আরহামের বাবা বলছিল আজকে তো 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো, আজকে আর ডায়েট করা লাগবে না। আসলেই আমরা যেদিন ভর্তা বানাই সেদিন দেখা যায় ভাতটা কিন্তু একটু বেশি পরিমাণে খাওয়া যায়, আর ভর্তা দিয়ে ভাত খেলে দেখবেন খুব বেশি ভারী লাগে না, মানে শরীরটা মনে হয় কি হালকা লাগে, যেটা কিন্তু ভারী খাবার খেলে আপনার মনে হবে না। তো ভর্তা ভাত খাওয়ার কিন্তু একটা অন্যরকম মজা আছে। তো দেখুন আমি প্লেটটাকে কিন্তু একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে, আমার তো দেখে মনে হচ্ছে আমি এখনই আবার ভর্তা ভাত বানিয়ে খাই।
ইদানিং আমার ভিডিওগুলোতে আপনাদের মোটামুটি অনেক ভালোবাসা পাই, আর দোয়া করি এভাবেই সবসময় আমাকে ভালোবেসে যান। আমিও চেষ্টা করব আপনাদের ভালোবাসায় ঠিকভাবে দাঁড়িয়ে ওঠার, আর হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর অবশ্যই যারা নতুন দর্শক আছেন আমার, কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমি বুঝতে পারবো যে কী ধরনের ভিডিও দিলে আপনাদের হেল্প হবে। আমি চাই সবসময় আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু উপকার করতে পারি, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা সার্থকতা। তো আমি কিন্তু আপনাদের লোভ দেখানোর জন্য খাবারটা আপনাদের সামনেই খেয়ে নিচ্ছি। আমি জানি যারা ভর্তা লাভার আছেন, আসলে আমাদের বাঙালিদের মধ্যে সবাই মোটামুটি ভর্তা লাভার, তো তাদের তো অবশ্যই মুখে জল এসে যাবে এ ধরনের খাবার দেখলে। তো খাবারটা খেয়ে নিচ্ছি। খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করেছি, আর বেশ অনেক দিন পরে হচ্ছে আমি বিকালে মানে সন্ধ্যার জন্য কিছু নাস্তা বানাচ্ছি। যেহেতু আজকে ছুটির দিন ছিল আর আমার বাবা বাসায় ছিল, তাই হচ্ছে আজকে এই আয়োজন। কিন্তু নাস্তা বানাতে গিয়ে আমার দশা হয়েছিল একদম বেহাল। এই যে হানিকম্বের এই কড়াইটা, ভাবলাম যে এটাতে ভেজে নেই, এটাতে হয়তো বা লাগবে না, কিন্তু কেন যেন মানে আলুর চপ দেওয়ার পরে নিচ দিয়ে লেগে গিয়েছিল। এটা তুলতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। পরে সবগুলো উঠিয়ে আমি আমার যেই কাস্ট আয়রনের কড়াইটা আছে সেটাতে আবার দিয়েছি, তারপরে সুন্দর করে ভাজা হয়েছে। আমি কিন্তু একটা ডিম সিদ্ধ করে একটা ডিম চপও বানিয়ে নিয়েছি, মানে দুইজনের জন্য দুইটা ডিম চপ বানিয়েছি। তো বেশ অনেক দিন পরে মজা করে সন্ধ্যার নাস্তাটা এনজয় করেছি, সাথে ছিল চা, তো সেটা আর ভিডিও করিনি। আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।